সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আজকের ক্লাসরুমে সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমরা কি করব? আজকে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এটি এই অধ্যায়ের পার্ট 5 অর্থাৎ পঞ্চম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে আমরা মূল পাঠে যাওয়ার আগে চলো কিছু একটা জিনিস দেখে নেওয়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আসলে আমরা আজকে কি পড়বো। দেখো, স্ক্রিনে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটি কিসের? ভাবার চেষ্টা করো এবং সেই সাথে চলো দেখে নিই যে এটি একটি কি মানুষের ছবি, এটি কি পাখির ছবি, সাপের ছবি, তারপর আমরা দেখতে পাচ্ছি কি ব্যাঙের ছবি, তারপরে কি মাছের, এবং এটি কি বলো? এতক্ষণ তো এগুলো পরিচিত ছিল, এটি কি? ভাবার চেষ্টা করো, আমি একটু পরে বলার চেষ্টা বলে নেবো। ওকে, দেখো তো এই যে প্রাণীগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রাণীগুলো একটা বাহ্যিকভাবে যদিও কি পৃথক, মানে স্ট্রাকচার, গঠন, চেহারা সবকিছু অমিল, কিন্তু একটা জায়গায় মিল, এবং এরা এই একটা জায়গায় মিল থাকার কারণে এরা কি সবাই একটা গ্রুপের অন্তর্ভুক্ত। এবং কোন জায়গায় মিল ভাবার চেষ্টা করো, এবং এরা তাহলে কোন গ্রুপের? হ্যাঁ, এরা একটা নির্দিষ্ট গ্রুপ এবং গ্রুপটির নাম হচ্ছে করডাটা পর্ব, অর্থাৎ এরা সকলেই কি করডাটা পর্বের অন্তর্ভুক্ত। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এটি হচ্ছে কি অ্যাসিডিয়া। ভাবার জন্য ধন্যবাদ। দেখো এটি অ্যাসিডিয়া। তাহলে কি অ্যাসিডিয়া মাছ, ব্যাঙ, সাপ, পাখি এবং স্তন্যপায়ী সবাই কি একটা নির্দিষ্ট গ্রুপের অন্তর্ভুক্ত। এবং শুধু অ্যাসিডিয়া না, অ্যাসিডিয়ার মতো আরো কিছু প্রাণী আছে যেগুলো আমরা সাধারণত চোখের সামনে দেখতে পাই না এবং অপরিচিত, ঠিক আছে? এবং এই সকল প্রাণী সহ সবাইকে একটা গ্রুপ, যেটা হচ্ছে করডাটা পর্বের। এবং এই করডাটা পর্বের এরা সকলে করডাটা পর্বের কেন হলো এবং কোন জায়গাটায় মিল থাকার কারণে এরা একটা নির্দিষ্ট গ্রুপেরই হলো, এটা আমরা জানবো। এবং হ্যাঁ, এটি হচ্ছে এই করডাটা পর্বের প্রাণীদের ভ্রূণ। ওকে, সুতরাং আমরা বুঝতেই পারছি যে আজকে আমরা কি করডাটা পর্ব নিয়ে আলোচনা করব এবং করডাটা পর্বের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, এবং সেই সাথে জেনে নেব করডাটা পর্বের মৌলিক বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ কোন বৈশিষ্ট্যের কারণে এই সকল প্রাণীগুলো করডাটা পর্বের অন্তর্ভুক্ত হলো। ওকে, এবং অন্যান্য যারা নন করডেট কেন করডাটা পর্বের অন্তর্ভুক্ত হলো না তাও আমরা জানবো। সো পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করবে, তাহলে আজকের পুরো ক্লাসে তোমরা করডাটা পর্বের শ্রেণীবিন্যাস খুব ভালোভাবে জানতে, শিখতে এবং পরবর্তীতে বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আবারও স্ক্রিনে কিছু ইমেজ দেখতে পাচ্ছি। এগুলো কি? এগুলো হচ্ছে যে আমরা এর আগে পড়ে আসছি, বিগত কয়েকটি পার্টে পড়ে আসছি যে সব প্রাণী জগতে 9টি প্রধান পর্ব রয়েছে। তার মধ্যে সর্বশেষ পর্বটি হচ্ছে করডাটা পর্ব এবং বাকি 8টি পর্ব কি নন কর্ডেট পর্ব। হ্যাঁ, করডাটা এবং কর্ডেটের মধ্যে পার্থক্য কি? করডাটা হচ্ছে একটা পর্বের নাম এবং সেই পর্বের অন্তর্ভুক্ত প্রাণী সমূহকে বলা হয় কর্ডেট প্রাণী। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতেই পারছো যে করডাটা বাদ দিয়ে, অর্থাৎ করডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী সমূহ বাদ দিয়ে বাকি যে 8টি মেজর পর্ব, এরাই হচ্ছে কি নন কর্ডেট পর্ব বা নন কর্ডেট। এরা কোন পর্বের? এরা হচ্ছে করডাটা পর্বের। করডাটা পর্বটি কোন কোন শব্দ থেকে নামকরণ করা হয়েছে? দেখো, ল্যাটিন কর্ড মানে হচ্ছে রজ্জু, এবং গ্রিক এটা মানে হচ্ছে টু বেয়ার, বহন করা। তাহলে যে সকল পর্বের প্রাণীরা কি তারের মতো বা রজ্জুর মতো কোন একটা জিনিস বহন করে তাদেরকে বলা হয় কি, সেই পর্বটিকে বলা হয় করডাটা পর্ব। ঠিক আছে, এখন দেখো যে আমরা প্রথমে যে ভ্রূণটি দেখেছিলাম, এই ভ্রূণের ইমেজটি আমরা আবার নিয়ে আসি, দেখো বুঝতে পারবো। ঠিক আছে, এই যে ভ্রূণ। ওকে, এখন এইটি আরো স্পষ্ট ভাবে আমরা যদি জানার চেষ্টা করি, তাহলে চলো আমরা ছবি এঁকে দেখি। দেখো, ধরে নিলাম পৃথিবীতে যত মাছ আছে, দেখো মাছ, ওকে, তারপর কি ব্যাঙ জাতীয় যত প্রাণী রয়েছে, দেখো, তারপরে কি সরীসৃপ অর্থাৎ সাপ জাতীয় যত প্রাণী রয়েছে, তারপরে কি পৃথিবীতে যত পাখি রয়েছে, কি পাখি এবং পৃথিবীতে যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে, অর্থাৎ যারা মায়ের দুগ্ধ পান করে, স্তন্যপায়ী। ঠিক আছে, এরা কি একটা জায়গাতে মিল রয়েছে এদের।
এবং এছাড়াও কি একটু আগে দেখলাম যে অ্যাসিডিয়া এবং এই টাইপের কিছু প্রাণী রয়েছে, হ্যাঁ, যাদের কি একটা জায়গায় মিল আছে। কোন জায়গায়? এদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় একটা মানে বিশেষ মিল রয়েছে। দেখো আমরা যদি এই সকল প্রাণীর একটা কমন ভ্রূণের ছবি আঁকি, ভ্রূণ, ওকে, আমরা তো ভ্রূণ জানি যে মাতৃগর্ভে অর্থাৎ জাইগোটের বিভাজনের পর যে যাত্রা শুরু হয় শিশু অবস্থা প্রাপ্তি পর্যন্ত, এই অবস্থাকে বলা হয় কি ভ্রূণ। এটা আমরা জানি, খুব সহজ একটা জিনিস। কারণ এই যে ভ্রূণের পরিস্ফুটনের সময় দেখো, অর্থাৎ আমি এটা যদি একটা ভ্রূণ দেখি, একটা ভ্রূণ, কার ভ্রূণ? মাছের, ব্যাঙের, সাপের, পাখির, স্তন্যপায়ী অর্থাৎ XYZ যত কর্ডাটা পর্বের প্রাণী রয়েছে সকলের কমন একটা ভ্রূণ। ওকে, এই যে ভ্রূণ, এই ভ্রূণের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, পিঠ অর্থাৎ পৃষ্ঠ দিক, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটা বিশেষ ধরনের তারের মতো অংশ থাকে। কি থাকে? তারের মতো, নিরেট, একেবারে নিরেট। আমরা যদি তার দেখি তাহলে দেখবো যে ভিতর ফাঁপা না, নিরেট। এই তারের মতো একটা অংশ থাকে, একেই বলা হয় কি নটোকর্ড। কি বলা হয়? নটোকর্ড বলা হয়। ওকে, এবং এছাড়াও এই নটোকর্ডের ঠিক উপরে এবার ফাঁপা, নট নিরেট মানে একেবারে ফাঁপা। ওকে, এইরকম ফাঁপা, অর্থাৎ এই নটোকর্ডের উপরে কি থাকে? ফাঁপা একটা অংশ থাকে, এটাকে বলা হয় বা অঙ্গ থাকে, সৃষ্টি হয়, একে বলা হয় কি স্নায়ুরজ্জু। কি বলা হয়? স্নায়ুরজ্জু। ওকে, এবার একটা জিনিস দেখো যে এদের যে গলবিলীয় অঞ্চল অর্থাৎ গলা অঞ্চল, ঠিক আছে, তাহলে এই অংশটুকু গলবিলীয় অঞ্চল আমরা দেখে বুঝতেই পারছি। এই গলবিলীয় অঞ্চলে কি থাকে? ফুলকা রন্ধ্র থাকে, অর্থাৎ রন্ধ্র মানে ছিদ্র থাকে। তাহলে গলবিলীয় অঞ্চলে কি থাকে? ফুলকা ছিদ্র থাকে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা এই যে এই ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যে তিনটি বৈশিষ্ট্য অর্জন করে এরা বা বৈশিষ্ট্য প্রকাশ পায়, আমরা তা জানতে পারলাম। দেখো যে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি থাকে? নটোকর্ড থাকে, তারপরে কি তার উপরে স্নায়ুরজ্জু থাকে, এবং কি এই গলবিলীয় অঞ্চলে কি থাকে? ফুলকা ছিদ্র থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমাদেরও কি তাই ছিল নাকি? আমরা তো জানি যে আমাদের ফুসফুস আছে, আমরা জানি যে আমাদের কি ফুসফুস। হ্যাঁ, ফুসফুস থাক, ফুলকা থাক, কিংবা যাই থাক না কেন, যেহেতু আমরাও কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত, সুতরাং কর্ডাটা পর্বের যত প্রাণী আছে সকলের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় লেজ ছিল, লেজ। ওকে, এবং এই তিনটি বৈশিষ্ট্য ছিল। ধীরে 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 যখনই পরিস্ফুটন হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে মাছের ভ্রূণ মাছের আকৃতি ধারণ করে, ব্যাঙের ভ্রূণ ব্যাঙের আকৃতি ধারণ করে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ এক এক ধরনের প্রাণীর ভ্রূণ এক এক রকম আকৃতি বা নিজস্ব আকৃতি ধারণ করে। কিন্তু ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অর্থাৎ শুরুর দিকে এদের এই তিনটি মৌলিক বৈশিষ্ট্য কি থাকে? মিল থাকে, সবার ক্ষেত্রে মিল থাকে। ওকে, আর এই তিনটি বৈশিষ্ট্যই হলো কি কর্ডাটা পর্বের মৌলিক বৈশিষ্ট্য। ওকে, এখন তাহলে দেখো এই যে ভ্রূণটি, অর্থাৎ আমরা চিত্র এঁকে দেখা বোঝার চেষ্টা করলাম। তাহলে দেখে নে যে এদের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, ভ্রূণ অবস্থা কিংবা আজীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি থাকবে? দণ্ডাকার, স্থিতিস্থাপক ও নিরেট নটোকর্ড থাকবে। একটু আগেই আমরা দেখলাম যে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নটোকর্ড থাকবে। কখন? ভ্রূণীয় অবস্থায় কিংবা আজীবন। কখন? ভ্রূণীয় অবস্থায় কিংবা আজীবন। হ্যাঁ, কর্ডাটা পর্বের নিম্নতর কিছু প্রাণী রয়েছে যাদের দেহে কি সারা জীবন থেকেই যায় স্নায়ু কি নটোকর্ড, কিন্তু আমাদের ক্ষেত্রে অর্থাৎ যারা মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ আমাদের যে এই যে পৃষ্ঠ দিকে যে লম্বা দণ্ডাকার অংশ রয়েছে, এটি কি আমরা জানি যে মেরুদণ্ড। যারা মেরুদণ্ডী প্রাণী তাদের ক্ষেত্রে এই নটোকর্ডটি রূপান্তরিত হয়ে কি হয়? মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। সুতরাং তখন তারা তাদের নামকরণ হয়ে যায় কি মেরুদণ্ডী প্রাণী। কিন্তু সকল কর্ডাটা পর্বের প্রাণী কি মানে কর্ডাটা পর্বের সকল প্রাণী যে মেরুদণ্ডী প্রাণী এমনটি না। ওকে, কিছু অংশ মেরুদণ্ডী, কিছু অংশ মেরুদণ্ডী নয়। ঠিক আছে, এবার দেখো যে নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, এবং এগুলো কখন থাকে? সারা জীবন কিংবা কি জীবনের কোন একটা দশায়। হ্যাঁ,
যারা মেরুদণ্ডী প্রাণী তাদের ক্ষেত্রে কি ভ্রূণ দশায় ছিল, কিন্তু মানে পূর্ণাঙ্গ দশায় নাই। এগুলো কি হয়ে যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিণত হয়। আমরা জানি যে আমাদের দেহে যে স্নায়ুতন্ত্র রয়েছে দুই ধরনের, কেন্দ্রীয় এবং প্রান্তীয়। এক্ষেত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হয় কোত্থেকে, এই স্নায়ুরজ্জু থেকে। ঠিক আছে, এবার দেখো যে ভ্রূণ অবস্থায় কিংবা আজীবন গলবিলীয় অঞ্চলে ফুলকরন্ধ্র থাকে। হ্যাঁ, ফুলকরন্ধ্র ছিল তোমার আমার অর্থাৎ সকল পর্বের প্রাণী ছিল, কিন্তু পরবর্তীতে কি আমাদের যেমন কি ফুলকরন্ধ্র বিলুপ্ত হয়ে গেছে, ফুলকা ফুসফুসে রূপান্তরিত হয়েছে, মাছের ক্ষেত্রে ফুলকাই আছে কিন্তু রন্ধ্র নেই, কানপদে রূপান্তরিত হয়েছে, কিন্তু হাঙ্গর মাছে কি এখনো সেই চিহ্ন বহন করে, অর্থাৎ হাঙ্গর মাছে এখনো ফুলকরন্ধ্র রয়েছে, এটা ব্যতিক্রম। ঠিক আছে, কবুতর, ব্যাঙ, সাপ সবার ক্ষেত্রেই ছিল কখন ভ্রূণ অবস্থায়, কিন্তু এখন নেই। কিন্তু কিছু কিছু প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে কি এখনো ফুলকরন্ধ্র, নটোকর্ড কিংবা কি স্নায়ুরজ্জু রয়েছে। ওকে, এবং এগুলো কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখে নেই যে কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস, অর্থাৎ কর্ডাটা পর্বের যে ভাগগুলো একটু দেখে নেই, এবং এইগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে জাস্ট আমরা এক নজর দেখে নেই। ঠিক আছে, দেখো কর্ডাটা ফাইলাম মানে কর্ডাটা পর্ব, এই কর্ডাটা পর্বকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সুতরাং যেহেতু ফাইলামকে ভাগ করা হয়েছে, তাহলে পরবর্তী ভাগগুলো নাম হবে সাব ফাইলাম, অর্থাৎ কি পর্ব থেকে উপপর্ব। কর্ডাটা পর্বের উপপর্ব কয়টি, তিনটি। কি কি, ইউরোকর্ডাটা, তারপর কি সেফালোকর্ডাটা, আর কি ভার্টিব্রাটা। তাহলে কয়টি ভাগ হলো, তিনটি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং কি ভার্টিব্রাটা। এখন দেখো যে এই তিনটির বৈশিষ্ট্য একটু দেখে নেই। আমরা যেহেতু কিছুক্ষণ আগে কর্ডাটা পর্বের মৌলিক তিনটি বৈশিষ্ট্য জেনে আসলাম, সুতরাং এটি কি একেবারে সহজ মনে হবে। কি দেখো যে, এবং এও জানলাম যে কর্ডাটা পর্বের ভ্রূণীয় অবস্থায় কি সকল কর্ডেটদের লেজ থাকে। ওকে, তোমার আমার সাপ, ব্যাঙ, হাতি, ঘোড়া সবারই কিন্তু কি ছিল, লেজ ছিল। এখনো অনেকে লেজ বহন করে, আমরা লেজ বহন করি না। এটা হচ্ছে কি পরবর্তীতে রূপান্তরিত হয়ে নির্দিষ্ট আকৃতি ধারণ করে। তাও ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের ক্ষেত্রে লেজে নটোকর্ড থাকে, অর্থাৎ ইউরো মানে লেজ এবং কর্ডাটা মানে আমরা জানি যে নটোকর্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র লেজে নটোকর্ড থাকে। কখন, ভ্রূণীয় অবস্থায়। পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ডও থাকে না, মেরুদণ্ডও থাকে না। সেফালোকর্ডাটা, সেফালা মানে মস্তক এবং কর্ডাটা মানে নটোকর্ড আমরা জানি। সুতরাং এদের লেজ থেকে মস্তক পর্যন্ত সারা জীবন নটোকর্ড থাকে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এদের ক্ষেত্রে কি ভ্রূণীয় অবস্থায় কিংবা আজীবন নটোকর্ডই থাকছে, মেরুদণ্ড হচ্ছে না। কিন্তু দেখো ভার্টিব্রাটা, এই উপপর্বের সকল প্রাণীর ক্ষেত্রে কি হয়, নটোকর্ড মেরুদণ্ডে রূপ নেয়। নটোকর্ড কি মেরুদণ্ডে রূপ নিচ্ছে। তাহলে দেখো একটা জিনিস যে মেরুদণ্ডী ভার্টিব্রাটা যত আছে সকল প্রাণী কি, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী, এবং এই মেরুদণ্ডী প্রাণীরা সবাই কি কর্ডেট। কিন্তু কর্ডাটা পর্বের সবাই কি মেরুদণ্ডী না, এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থাৎ আবারও বলছি আমি প্রশ্নটি, যে সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। তাহলে বুঝতেই পারছি যে এই যে মেরুদণ্ডী যারা, তাহলে সবাই কি কর্ডেট। তাহলে কর্ডেট তো এরাও, তাহলে এরা কি মেরুদণ্ডী না। তাহলে এ থেকে বোঝা যায় যে সকল কর্ডেট মেরুদণ্ডী না নয়, কিন্তু মেরুদণ্ডী সবাই কি কর্ডেট। তাহলে দেখো যে এই যে ইউরোকর্ডাটা, এই ইউরোকর্ডাটা অর্থাৎ সরি এই যে ভার্টিব্রাটা কি দুটি উপপর্বে ভাগ করা হয়েছে না, দুটি সুপার ক্লাসে ভাগ করা হয়েছে। এবং কি ইউরোকর্ডাটাতে কোনো সুপার ক্লাস নেই, সরাসরি কি তিনটি ক্লাস রয়েছে, অ্যাসিডাসিয়া, থাইলাসিয়া এবং কি লার্ভাসিয়া। এবং দেখো সাইক্লোস্টোমাটার কি দুইটি শ্রেণী রয়েছে, মিক্সিনি এবং কি সাইক্লোস্টোমাটার কি তিনটি শ্রেণী রয়েছে, সাইক্লোস্টোমাটার কি দুটি শ্রেণী রয়েছে, একটা কি মিক্সিনি এবং কি পেট্রোমাইজেন্টিডা। এবার দেখো ন্যাথোস্টোমাটা মানে কি এর 7টি শ্রেণী রয়েছে, কি কন্ডেক্টিস, তারপর কি অ্যাক্টিনটেরিগি, সার্কিউপটেরিগি, তারপর কি অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, অ্যাভিস এন্ড কি ম্যামালিয়া। এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব এর পরবর্তী ক্লাসে। তাহলে আজকে আমরা যা পড়লাম এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। কি কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য,
উপপর্ব সমূহের বৈশিষ্ট্য এবং প্রথম যে উপপর্ব রয়েছে এর যে শ্রেণীগুলো রয়েছে এর কি বৈশিষ্ট্য পড়বে, এবং এছাড়াও সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটার বৈশিষ্ট্য পড়বে, এবং এছাড়াও আরো একটা জিনিস যে কর্ডাটা পর্বের পুরো ছকটি পড়বে, এবং এগুলো হ্যান্ডনোট বানিয়ে সময় মতো গ্রুপে সাবমিট করবে। সো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস আমরা এই অধ্যায়েরই লাস্ট ক্লাস অর্থাৎ পার্ট 6 নিয়ে হাজির হব, এবং সেই ক্লাসে আমরা যেইটুকু অংশ বাকি থাকলো কর্ডাটা পর্বের শ্রেণীর বিন্যাস এইটুকু অংশ ডিটেলস আলোচনা করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এ কামনা বিদায় নিচ্ছি।